আজকের আলোচনার বিষয় পিএইচপি সাথে ডাটাবেজের কিভাবে আমরা লিঙ্ক করব। পিএইচপি একটা পেজের সাথে আমরা মাইএসকিউএল যে ডাটাবেজ, সেই ডাটাবেজের সাথে, অর্থাৎ পিএইচপি মাই অ্যাডমিন, যেটাকে আমরা বলতেছি লোকাল হোস্টের ডাটাবেজ, যেটাতে আমরা প্রবেশ করি পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে। অর্থাৎ আমি একটু বলি যে আমরা কেন এই ডায়নামিক ডায়নামিক ওয়েবসাইটের সুবিধা কি আর স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা কি। ডায়নামিক ওয়েবসাইটের যে সুবিধা সেটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট দিয়ে যে কোনো ইউজারের সাথে ইন্টারাকশনটা বেশি হয়, অর্থাৎ ইউজার তার নির্দিষ্ট তথ্য দিয়ে সে একটা তথ্য পেতে পারে, ডাটাবেস থেকে অ্যাক্সেস পেতে পারে। কিন্তু আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ওয়েব ডেভেলপার যেভাবে ওয়েব পেজটা ডিজাইন করে দিবে ঠিক সেইভাবে এর সাথে ইউজার জাস্ট পড়তে পারবে। তাই ছাড়া সময়ে সময়ে কোনো চেঞ্জ অটোমেটিক হবে, অথবা ইউজারের একটা নির্দিষ্ট দেওয়া তথ্যের উপর ভিত্তি করে কোনো নতুন কোনো তথ্য দিবে। যেমন আমরা আমাদের রেজাল্ট, এসএসসি বা এসএসসি রেজাল্ট হলে কি হয়, আমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে ওই স্টুডেন্টেরই শুধু তথ্যটা আসে, অর্থাৎ ওই স্টুডেন্টের নাম, কোর্স ওয়াইজ কত কি গ্রেড, সেগুলো কিন্তু চলে আসে। এটা যদি স্ট্যাটিক হতো তাহলে কিন্তু এই ধরনের কোনো তথ্য আলাদাভাবে আনা সম্ভব ছিল না, জাস্ট ওই পেজটাই শুধু ভিউ হতো। ডাইনামিক ওয়েবসাইটে একটু সমস্যা আছে, এই ডাটাবেজ মেইনটেন্যান্সের জন্য ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের দরকার হয়, যে এই ডাটাবেজ বা ভালো প্রোগ্রামার সবসময় ওয়েবসাইটে মেইনটেন্যান্সের জন্য একজন প্রোগ্রামার দরকার হয়। কিন্তু স্ট্যাটিক সাইট একবার যেভাবে ডিজাইন করছে ওইটাই, এটা আর আপডেট মডারেশন এই ধরনের কোনো কিছু দরকার হয় না। এখন আমরা ওয়েবসাইটটা যদি আমরা যেহেতু এখন ডায়নামিক ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, তাহলে ডায়নামিক ওয়েবসাইটের সাথে পিএইচপির অবশ্যই সংযুক্ত থাকতে হবে। এখন পিএইচপি কাজ করতে গেলে আমাদের লোকাল সার্ভার লাগবে, আমরা এখানে জ্যাম্প বা ওয়ার্ম সার্ভার ব্যবহার করতে পারি। এখন লোকাল সার্ভারে কাজ করতে গেলে একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের লোকাল সার্ভার এখানে দেওয়া আছে জ্যাম্প। এখন জ্যাম্পে দেওয়ার পর এইখানে যে লোকেশনটা আছে, এখানে লোকেশন আছে সি ড্রাইভে আমার জ্যাম্পটা সেট আপ হয়েছে। সি ড্রাইভে জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, তার ভেতর এইচটি ডক্স নামে আর একটা ফোল্ডার আছে, এবং তার ভেতর আমার কন্টেন্ট, যে আমি যে ওয়েবসাইটটা ডিজাইন করছি সেই ওয়েবসাইটটা পুরো ফোল্ডারটাই আমি এখানে রেখে দেবো। পুরো ফোল্ডারের ভিতর কিন্তু এই ফাইলগুলো কিন্তু আছে, এই যে এইখানে যতগুলো ফাইল আছে, অর্থাৎ বিভিন্ন পেজ। একটা ওয়েবসাইট তো অনেকগুলো পেজের সমষ্টি, অনেকগুলো পেজ আছে। এই প্রসেসটাকেই বলা হয়, যদি আমরা যেটাকে বলি হোস্টিং, এই প্রসেসটাকেই বলা হচ্ছে হোস্টিং। যে আমার কন্টেন্টগুলা ওয়েব ডিজাইন করছি, ওয়েব ডিজাইনের সব ফাইল, ইমেজ হতে পারে, ইমেজ থাকতে পারে, এবং এইচটিএমএল ফাইল, পিএইচপি ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, সিএসএস ফাইল, সব ফাইলগুলো যে জায়গায় আমরা স্টোর করব, স্টোর করার জন্য একটা জায়গা নিতে হয়, এটা হচ্ছে সার্ভারের থেকে। এটাকে বলা হচ্ছে হোস্টিং করা, অর্থাৎ এই তথ্যগুলোকে রাখা, এই পদ্ধতি থেকে বলা হোস্টিং। আর ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে আমরা যখন একটা ব্রাউজার ওপেন করব, লোকাল সার্ভার সেটআপ দিলে ডিফল্ট হিসেবে একটা ডোমেন নেম কিন্তু নিয়ে নেয়। এটা ডোমেন নেম কি? ডোমেন নেম হচ্ছে লোকাল হোস্ট। অর্থাৎ লোকাল হোস্ট, যদি এই ওয়েবসাইটটা এটা যদি ধরি, যে এইখানে হচ্ছে আমাদের যে পেজটা, সেই পেজটা রাখা হয়েছে এই যে লোকাল হোস্ট একটা ডোমেন, সেই ডোমেনের আন্ডারে এই ওয়েব ল্যাব যে ফোল্ডারটায় করছিলাম, ফোল্ডারটায় আমার ডকুমেন্টগুলো রাখছি, সেইটা হচ্ছে একটা সাবডোমেন। অর্থাৎ একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো সাবডোমেন থাকতে পারে, আমি একাধিক ফোল্ডার ওখানে রাখতে পারি, কিন্তু আমার মূল ডোমেনটা আছে, যেটা আছে আমার প্রধান যে ডোমেনটা, সেইটা হচ্ছে লোকাল হোস্ট, অর্থাৎ লোকাল হোস্ট এই নাম দেওয়া। এখন এইখানে কেউ যদি লোকাল হোস্ট না দিয়ে অন্য কোনো নামের একটা ডোমেন নেয়, সেটা যদি হয় প্রথম আলো, তাহলে প্রথম আলো ডোমেন নেম, তাহলে এই ধরনের প্রথম আলো .com একটা ডোমেন নেম হতে পারে। আর এই ডোমেনের ভেতরে যদি একাধিক ফোল্ডার আকারে থাকে, সেগুলোর নামে গেলে তখন সেটা হবে একটা সাবডোমেন। এখন সাবডোমেন দুই ভাবে, অর্থাৎ একটা হচ্ছে আমরা এমন পাই অনেক জায়গায় যে IU স্ল্যাশ দিয়ে থাকে অনেক সময়, বা স্যার ডট এর আগে থাকে স্যার AC ডট BD,
এখন এইখানে কিন্তু বিডি আছে মেইন ডোমেন, আর এসি হচ্ছে বিডি ডোমেনের আন্ডারে একটা একাডেমিক একটা আরেকটা সাবডোমেন, এবং সেই এসি সাবডোমেনের আন্ডারে আইউ আর একটা সাবডোমেন। আর এইখানে হচ্ছে লোকাল হোস্টটা মূল ডোমেন। এখানে যেহেতু আমাদের মূল রিয়াল যে ওই সার্ভার, সেই সার্ভারটা না, আমরা কিন্তু লোকাল সার্ভারে কাজ করতেছি, সেহেতু এইটাই হচ্ছে মূল ডোমেন নেম লোকাল হোস্ট। আর তার ভেতর আমরা একাধিক ফোল্ডার আলাদা আলাদা রাখতে পারি, সেগুলো একটা সেই ডোমেন আন্ডারে একটা সাব ডোমেন হবে, অর্থাৎ একটা সাব ফোল্ডার আর কি। সাব ফোল্ডার কেমন, আমরা এখানে দেখি যে আমাদের ওয়েব ল্যাব, এই যে আমরা এখানে কিন্তু রাখছি জ্যাম্প htdoc ওয়েব ল্যাব। এখন আমরা যদি htdoc এর ভিতর যতগুলো আমরা ফাইল রাখি, যতগুলো ওয়েব পেজ রাখি না কেন, সবগুলোই কিন্তু লোকাল হোস্টের ভেতরেই থাকবে, এবং লোকাল হোস্ট হচ্ছে ওদের মূল ডোমেন, এবং তার ভেতরে আমরা এই আলাদা আলাদা, যেমন পিএইচপি, এটা এর ভিতরে আরো কিছু ফাইল আছে, এটা একটা অর্থাৎ ওই ডোমেনের আন্ডারে একটা সাবডোমেন, অর্থাৎ আরেকটা ফোল্ডার। আমরা এইভাবে আর কি একটা ডোমেনের আন্ডারে আরো আলাদা আলাদা সাবডোমেন নেওয়া যায়। যেমন একাডেমিক iu.ac.bd, এখানে কিন্তু বিডি মূল ডোমেনের আন্ডারে এসি বলতে একাডেমিক, বাংলাদেশের একাডেমিক সেকশনের যত ওয়েবসাইট আছে সবই এসি আন্ডারে থাকবে, এসি সাবডোমেনের আন্ডারে, এর আন্ডারে একটা আইউ। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ru.ac.bd ওই এসির ভিতরেই কিন্তু সেরকম। এইখানে আছে লোকাল হোস্টের ভিতরে একাধিক ফোল্ডার, অর্থাৎ একাধিক কিন্তু ওয়েবসাইট আছে এইখানে, অর্থাৎ একটা আছে ওয়েব ল্যাব, আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে। আবার এখানে একটা আছে পিএইচপি, এর ভিতরে আরো একাধিক আছে। এখন আমাদের এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পিএইচপির সাথে পিএইচপি ব্যবহার করব, যেহেতু আমাদের এখানে ডাটাবেজের সাথে লিঙ্কেজ থাকতে হবে, তাহলে পিএইচপির সাথে দুইভাবে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে ডাটাবেজ না ব্যবহার না করেও আমরা একটা ওই ডাটাটাকে নিয়ে আমরা যদি কোনো প্রসেস করতে চাই, যে ওই ডাটাটাকে জাস্ট প্রসেস করে একটা আউটপুট দিবে, এর সাথে ডাটাবেজের কোনো যোগাযোগ না হলেও হবে, এমন একটা হতে পারে। আর একটা হতে পারে হচ্ছে ওই পিএইচপির সাথে ডাটাবেজের সাথে কানেকশন থাকতে হবে, অর্থাৎ ওই কোডের ভিতর অর্থাৎ ওয়েব পেজের সাথে আমাদের ডাটাবেজের কানেকশন হতে হবে। এখন ডাটাবেজ আমরা তো এইখানে সব পেজগুলো রাখলাম, আমি একটু বলে আসি যে উইদাউট যে আমরা ডাটাবেজে যে কাজটা করব সেটা কেমন হতে পারে। একটা এক্সাম্পল দেখি, তোমরা দেখতে পাচ্ছ এখানে এইখানে জাস্ট একটা মেসেজ আমি ইনপুট বক্স একটা যে টেক্সটটা দিব সেইটা আমাকে একটা মেসেজ আকারে দেখাবে, সাকসেস ইউ এন্টার্ড যে নামটা ইনপুট হিসেবে দিব সেটা অ্যাড হবে এই মেসেজের সাথে, অর্থাৎ এই সাকসেস ইউ এন্টার্ড এর সাথে। তোমরা কি দেখতে পাচ্ছ এই আমি যেটা দেখাচ্ছি? আচ্ছা, এরপর আমার এইখানে পিএইচপির যে ডকুমেন্ট, এর ভেতর কিন্তু এইচটিএমএল ডকুমেন্টও থাকতে পারে, কিন্তু সংরক্ষণ করতে গেলে এই পিএইচপি ফাইলটা সেভ করতে গেলে কি করতে হবে, আমাদের যদি পিএইচপির কোড থাকে সেটাকে .php এক্সটেনশন দিয়ে কিন্তু ফাইলটা সেভ করতে হবে, এবং এটা কিন্তু এইচটিএমএল কোড যদিও আছে তারপরেও কিন্তু এটাকে এইচটিএমএল এক্সটেনশন দিয়ে সেভ করলে কাজ হবে না, রান হবে না, পিএইচপি সেকশন কাজ করবে না। এখন আমরা এখানে কি কাজ হলো দেখি। প্রথমে দেখি একটা ফাইলের ভেতরেই কিন্তু এটা কিন্তু একটা পেজের ভেতরেই আমি ডাটা নিচ্ছি, সেটাকে আবার পিএইচপির কাছে পাঠাচ্ছি, পাঠানোর পর এখানে প্রসেস করে আবার আউটপুট দেখাচ্ছি। এখন আমি কিভাবে দিচ্ছি ডাটা নিচ্ছি সেটা একটু দেখাই। আগে এইচটিএমএল সেকশন দিয়ে শুরু করি, যে এই যে এইচটিএমএল সেকশন, এর ভেতরে ফর্ম নেওয়া হয়েছে, একটা ফর্মে মেথড পোস্ট, দুই ধরনের এই মেথডটা আছে, একটা আছে গেট মেথডের মাধ্যমে পাঠানো হয়, একটা আছে পোস্ট মেথডের মাধ্যমে আমরা ডাটা নিয়ে আমরা নিতে পারি, নিয়ে আবার পাঠাতে হবে কোথায়, এই পিএইচপির কাছে। এখন অ্যাকশনের ভেতর অ্যাকশনে দিতে হবে কার কাছে যাবে এই ডাটাটাকে পাঠাবে কার কাছে, এখানে হচ্ছে সার্ভার, এটা কিন্তু বিল্ট ইন সার্ভার পিএইচপি সেলফ, এটা বিল্ট ইন, এখানে যা আছে সেটাই লিখতে হবে। পিএইচপি সেলফ বলতে
এই পেজটাই সেম পেজ একই পেজের ভিতর যাবে। এইখানে আমরা পিএইচপি সেলফ না লিখে এই টোটালটুক বাদ দিয়ে আমরা ডাবল কোটেশন ব্ল্যাঙ্ক অর্থাৎ ডাবল কোটেশন দিয়ে রাখতে পারি, এইভাবে দিতে রাখতে পারি, অথবা ডাবল কোটেশনের ভিতর হ্যাশ চিহ্ন দিয়েও রাখতে পারি। আমরা যদি এটুকু এই যে এইটুকু না লিখে আমরা জাস্ট ডাবল কোটেশন অথবা কি করতে পারি, অথবা ডাবল কোটেশনের ভিতর একটা হ্যাশ চিহ্ন দিতে পারি। এর দিলে কি হবে, এক কাজই করবে স্যার? হ্যাঁ একই কাজ করবে। অর্থাৎ দিলে আসছে আমরা এই পেজটাকেই, অর্থাৎ এই যে যে ডাটাটা নিচ্ছি, এরপরে কি কাজ হচ্ছে, আমরা ফর্মের ভেতর অ্যাকশন দিচ্ছি, কি করবে, মেথড পোস্ট, গেট মেথড এবং পোস্ট মেথড, দুটো মেথড আছে। দুটো মেথডের ভিতর পার্থক্য পরবর্তীতে বলবো। তা দুটোর কাজই আমাদের ডাটা নেওয়া এবং এটা সার্ভারের কাছে সেন্ড করা। এখন এইটা হচ্ছে সার্ভারের কাছে সেম পেজের ভিতরেই কাজ করবে। সেম পেজের ভিতর কি কাজ করবে, এখানে জাস্ট এর পিএইচপি কোড শুরু, পিএইচপি কোডের মাধ্যমে কি করা হয়েছে, এর ভিতরে একটা পিএইচপি কোড দেওয়া হয়েছে, তার মাধ্যমে ইকো মেসেজ, এই মেসেজটার ভ্যালু প্রিন্ট হবে। এই মেসেজটা কি ভ্যালু হবে, এইখান থেকে পাবে, যে যে ভ্যালু পাবে সেইটাই এখানে প্রিন্ট হবে, অর্থাৎ আমাদের এইচটিএমএল এ আসবে। আমরা কিন্তু আমাদের ব্রাউজারে যাই দেখি না কেন, এটা কিন্তু পিএইচপির কোনো কোড আমরা দেখি না, সবগুলোই কিন্তু আমরা এইচটিএমএল সেকশনটাই দেখতে পারি। পিএইচপির কি প্রসেস হচ্ছে, কি এইখানে কি কি লেখা হয়েছে, এই যে এখানে উপরে, এইগুলো কিছুই বোঝা যাবে না, শুধু আমাদের এইচটিএমএল এর ভিতর যেগুলো থাকবে সেইগুলো আমাদের ব্রাউজারে দেখা যাবে। অর্থাৎ ব্রাউজারে আমরা অনেক সময় কোড দেখতে চাই যে ব্রাউজার থেকে, সেখানে কিন্তু পিএইচপির কোনো কোড দেখা যায় না। এখন এইখানে আমাদের কাজ কি, এই ফর্মের ভিতরে একটা ফর্ম ডিজাইন করা হয়েছে, ফর্মের ভিতরে প্রিন্ট হবে, এই মেসেজটা প্রিন্ট হবে, এবং তারপর কি হবে, ইনপুট টাইপ টেক্সট, অর্থাৎ একটা টেক্সট বক্স তৈরি হবে, এবং টেক্সট বক্সের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট কোন ভেরিয়েবলে রাখবে, ইনপুট টেক্সট এই ভেরিয়েবলে রাখবে। অর্থাৎ নেম মানে এই যে ভেরিয়েবলের নাম, ইনপুট টেক্সট, সেইটাই আমরা এই টেক্সটে যা লিখবো সেটা অ্যাসাইন হয়ে যাবে ইনপুট টেক্সট ভেরিয়েবলে। এরপর আমরা একটা সাবমিট বাটন তৈরি হবে, জাস্ট টাইপ সাবমিট, এটা লেখাতে সাবমিট বাটন তৈরি হবে, এবং সাবমিট বাটনের ভিতরে কি লেখা থাকবে, এবং এর ভেতরে আছে আমরা সাবমিট বাটনের যে একটা ভেরিয়েবল অ্যাসাইন করব, যে সাবমিট বাটনের নাম যেটা আছে সাবমিট বাটন। এখন এইখানে সাবমিট বাটনে যদি ক্লিক করে তখন কি হবে, তখন আছে এই কন্ডিশন দিয়ে চেক হবে, এইটা জাস্ট একটা মেসেজ, পিএইচপি টেস্ট উইদাউট ডিবি, এই মেসেজটা দেখাবে। এরপর ইফ ইজ সেট, এটা কিন্তু বিল্ট ইন ফাংশন, ইজ সেট এটা হচ্ছে পোস্ট $আন্ডারস্কোর পোস্ট, এর ভিতরে হচ্ছে সাবমিট বাটন, অর্থাৎ এই যে ভেরিয়েবল এটা সাবমিট বাটন, যদি এটা সাবমিট করা হয়, মানে যদি এটা সাবমিটে ক্লিক করা হয়, সাবমিটে ক্লিক করা মানে কি, সে সার্ভার সে সেম অর্থাৎ সেম ফাইলের প্রথম থেকে আবার শুরু হবে, অর্থাৎ সেম ফাইলের কাছে পাঠাবে, পাঠানোর পর ও দেখবে ইজ সেট সাবমিট বাটন ইনপুট ভেরিয়েবলে যেটা আছে পোস্ট $আন্ডারস্কোর পোস্ট, এইটার মাধ্যমে, যে পোস্ট মেথডের মাধ্যমে আমরা পাঠাইছি এই ডাটাগুলোকে, সেজন্য $আন্ডারস্কোর পোস্ট ইনপুট টেক্সট, অর্থাৎ এই ইনপুট টেক্সট যে ভেরিয়েবলটার যে ভ্যালু ছিল এই টেক্সট ফিল্ডে, সেই টেক্সট ফিল্ডের ভ্যালুটাকে এই ইনপুট ভেরিয়েবলে রাখবে। এই যে গেট, এর কাজ আছে গেট ইনপুট টেক্সট। এরপর মেসেজের এইখানে আমরা একটা কনকেটিনেট করব কিসের সাথে, এই ইনপুট লেখাটাকে, এই ভেরিয়েবলে যে ভ্যালু দেওয়া হয়েছিল সেই লেখাটাকে এই টেক্সটের সাথে সাকসেস ইউ এন্টার্ড এত, ওই লেখাটাকে অ্যাড করে দিবে, মার্জ করবে। এখন মেসেজে এটা রেখে দিবে, রেখে দিয়ে কি হবে, যখনই আমরা এটা সাবমিটে ক্লিক করব তখনই কিন্তু পুরা পেজটাই আবার কি হবে, আবার কল হবে, একে আবার নিজেই নিজেকে কল করবে। কল করলে কি হবে, কল করলে এই লেখাটাকে আপডেট করে দিবে, অর্থাৎ এইখানে তখন এই যেটা প্রিন্ট হচ্ছিল যে মেসেজে, সেই লেখাটাকে পরবর্তীতে যে এই মেসেজটা দিয়ে চেঞ্জ হয়ে যাবে। প্রথমে মেসেজের ভ্যালু ছিল পিএইচপি টেস্ট উইদাউট ডিবি, তারপরে যখনই আমরা ভ্যালু দিয়ে সাবমিট করা হয়েছে তখন কিন্তু আমাদের
মেসেজ চেঞ্জ হবে, সাকসেস ওই এই লেখাটা থাকবে না, পিএইচপি টেস্ট উইদাউট ডিবি এই লেখাটা থাকবে না, সাকসেস ইউ ইন্টার্ড যে বক্সে যে নামটা দেওয়া হয়েছে সেই নামটা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। এবং সেই লেখাটা কার মাধ্যমে দেখাবে, এই যে ইকো মেসেজ এর মাধ্যমে আমাদের ব্রাউজারে দেখাবে। আমরা এই এই ফাইলটা রাখা আছে, আমরা একটু রান করে দেখি। পিএইচপি উইদাউট ডিবি, এটা কিন্তু পিএইচপি ফাইল, অর্থাৎ কপি করলাম আমরা, এখানে আমাদের ওই ফাইলে যেতে গেলে আমাদের লিখতে হবে http ডাবল কোটেশন ডাবল ব্যাকস্ল্যাশ লোকাল হোস্ট ডোমেন নেম, তারপর স্ল্যাশ ওই যে সাবডোমেন ওয়েব ল্যাব ল্যাব, তারপরে একটা ব্যাকস্ল্যাশ দেওয়ার পর আমাদের লিখতে হচ্ছে যে ফাইলটার নাম যেটা কপি করা হয়েছে পিএইচপি উইদাউট ডিবি ডট পিএইচপি। এবার এন্টার দিই, আমাদের এখানে কিন্তু চলে আসছে এই যে পিএইচপি টেস্ট উইদাউট ডিবি এই লেখাটা আসছে। এরপরে হচ্ছে আমাদের যে এইচটিএমএল এর মাধ্যমে এটা কিন্তু আমাদের একটা মেসেজ, এটা কোন মেসেজ দেখাচ্ছে, এটা হচ্ছে এই মেসেজটা, এই যে এই মেসেজটা প্রথমে হচ্ছে মেসেজ ভেরিয়েবলে রাখা হয়েছে এবং সেটাকে আমরা এখানে পিএইচপির ভিতর ইকো কমান্ড দিয়ে আমরা এই মেসেজটাকে প্রিন্ট করছি, অর্থাৎ এইচটিএমএল এর ভিতর আমরা পিএইচপি ব্যবহার করছি, আবার পিএইচপি কে কল করছি, কিন্তু পিএইচপির কোডের জন্য আমরা এভাবে লিখতে, এবং ইকো কমান্ডের মাধ্যমে পিএইচপিতে ব্রাউজারে দেখানো যায়। এবং মেসেজ একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভ্যালু ছিল পিএইচপি টেস্ট উইদাউট ডিবি, এই লেখাটা, এই যে পিএইচপি টেস্ট উইদাউট ডিবি এই লেখাটা আসলো। এখন এরপরে আমাদের একটা বক্স তৈরি হয়েছে এখানে, টেক্সট বক্স, এই বক্সটা তৈরি হয়েছে জাস্ট এটা ইনপুট টাইপ টেক্সট এর জন্য। এখন এইখানে আমরা যে লেখাটা এই বক্সে লিখবো সেই লেখাটা কিন্তু এই ইনপুট টেক্সট, এই লেখাটা আমাদের এইখানে যা লিখবো সেটা কিন্তু ইনপুট টেক্সট এই ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। এবং যখন আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব, এই যে এটার মাধ্যমে সাবমিট, এই যে সাবমিট টাইপ সাবমিট বলতে সাবমিট বাটন তৈরি হবে, এবং সাবমিট বাটনের যে ভেরিয়েবল সেটা হচ্ছে সাবমিট বাটন। এখন এই সাবমিট বাটন যদি ইফ সেট, এইখানে হচ্ছে অ্যাকশন দেওয়া হয়েছে হচ্ছে সেলফ, অর্থাৎ যখনই সাবমিটে ক্লিক করা হবে তখন ও নিজেকেই আবার নিজে কল করবে, অর্থাৎ এই ফাইলটা এই যে উইদাউট পিএইচপি উইদাউট ডিবি যে ডট পিএইচপি যে ফাইলটা একে এবার নিজে কল করবে। তখন কি হবে, তখন হচ্ছে এইখানে আসার পর এ চেক করবে প্রথম থেকেই মেসেজে থাকলো এটা, তারপর হচ্ছে ইফ ইজ সেট এই ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট সাবমিট বাটন, অর্থাৎ এইখানে সাবমিট বাটনে ক্লিক করা মানে হচ্ছে সাবমিট বাটনের ভ্যালু ট্রু, যদি এটা ট্রু হয়ে যায় অর্থাৎ সেট হয়ে যায় তখন ইনপুটে অ্যাসাইন করবে, ইনপুট ভেরিয়েবল অ্যাসাইন করবে যেটা আসছে আমাদের এইখানে এই ভ্যালুটা, অর্থাৎ ইনপুট টেক্সট, এই যে ইনপুট টেক্সটের যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা এটা অ্যাসাইন হবে, এবং এটার জন্য আমাদের ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট এই মেথডটা ব্যবহার করতে হবে ওই অ্যাক্সেস করার জন্য। আমরা যেহেতু যে পোস্ট মেথড ব্যবহার করছি, পোস্ট মেথডের মাধ্যমে আমাদের ডাটাটাকে এইচটিএমএল ডাটাটাকে পিএইচপিতে নেওয়ার জন্য আমরা পোস্ট মেথড ব্যবহার করছি, যে এইখানের মাধ্যমে এই ডাটাটা পোস্ট হয়ে যাবে কার কাছে, পিএইচপি কোডের কাছে। তাহলে পিএইচপি কোডের কাছে এই যে ইনপুট টেক্সট চলে আসলো। এরপর মেসেজটাকে মেসেজ ভেরিয়েবল, এই মেসেজ ভেরিয়েবলটা এই একই, এই মেসেজ ভেরিয়েবলটাকে অ্যাড করবে, অর্থাৎ সাকসেস ইউ ইন্টার্ড যে নামটা দিব বা যে টেক্সটটা দিব এইখানে দেওয়া হবে, সেই টেক্সটটাই কিন্তু এইখানে এর জন্য অ্যাসাইন হয়ে যাবে। এবং পরবর্তীতে কি হবে, পরবর্তীতে পরে এইচটিএমএল এর কাজও তো করতে থাকবে, তখন কি হবে, তখন হচ্ছে এই যে মেসেজ, তখন মেসেজটা চেঞ্জ হয়ে যাবে, এই মেসেজের ভ্যালু এইখানে যে ভ্যালুটা চেঞ্জ হওয়া ভ্যালু সেই ভ্যালুটাই কিন্তু প্রিন্ট হবে। তাহলে আমরা এটা ইয়ে করে দেখি, রান করি। তাহলে পিএইচপি টেস্ট উইদাউট ডিবি আমরা এইখানে দেই কুষ্টিয়া, সাবমিটে ক্লিক করলাম, এই চলে আসছে সাকসেস ইউ ইন্টার কুষ্টিয়া, এটা কিন্তু আমি কুষ্টিয়ার, এবং আওয়াজ কিন্তু ওই পেজটা আবার রয়ে গেছে। এখন
সেলফ কল, অর্থাৎ ওকে এবার কল করছে। এবং আবার যদি এখানে যদি নতুন একটা দেই যশোর, সাবমিট, এই যে সাকসেস ইউ এন্টার যশোর, অর্থাৎ ওইটা কিন্তু ওইখান থেকেই এই মেসেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাকসেস ইউ এন্টার যশোর। তাহলে এটা হচ্ছে সেলফ, এর সাথে কিন্তু ডাটাবেজের সাথে কোনো কানেকশন নাই। এটা এই জাস্ট একটা পেজের ভিতরেই সবকিছু প্রসেস করতেছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একটা পেজের ভিতর। এইবার আসবো আমরা ডাটাবেজের সাথে কানেকশনের জন্য। ডাটাবেজের সাথে কানেকশনের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাকস্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এইটা লিখে আমাদের ব্রাউজারে ক্লিক করতে হবে। করলে আমাদের এই যে ইন্টারফেসটা পাওয়া যাচ্ছে এইটাই কিন্তু ডাটাবেজ, এইটাই ডাটাবেজ। এখন এটাকে আমরা একটু ছোট করে দিই। এখানে কি কি বিষয় আছে একটু সে বিষয়ে একটু পরিচিত হতে হবে। এখন এইখানে আমরা একটা ডাটা রাখতে গেলে ডাটাবেজই তো রাখতে হবে। এখন ডাটাবেজের ভিতর একটা ডাটাবেজ মানে অনেকগুলো টেবিল রাখতে পারে, একটা ডাটাবেজের ভিতর অনেকগুলো টেবিল থাকে। এখন একটা ডাটাবেজ একটা আমি যদি একটা সেটআপ দেই, লোকাল সার্ভার সেটআপ দেই, এখানে কিন্তু অনেক ডাটাবেজ তৈরি করা যাবে। আমরা আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ডাটাবেজ নিয়ে কাজ করতে পারি। কিন্তু একটা ডাটাবেজ, যেমন এখানে কতগুলো ডাটাবেজ আছে, এখানে ইনফরমেশন স্কিমা একটা ডাটাবেজ, লার্ন ডিবি একটা ডাটাবেজ, মাই ডিবি একটা ডাটাবেজ, মাই এসকিউএল একটা ডাটাবেজ, পারফরমেন্স স্কিমা একটা ডাটাবেজ, পিএইচপি মাই অ্যাডমিন একটা ডাটাবেজ, টেস্ট একটা ডাটাবেজ, অর্থাৎ এই কটা ডাটাবেজ আছে। আর প্রত্যেকটা ডাটাবেজের ভিতরেই আলাদা আলাদা কিন্তু টেবিল আছে। মনে করি যদি এটা ধরি যে লার্ন ডিবি, এটা ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলে এই যে পার্সোনাল একটা টেবিল, এরকম আরো পার্সোনাল, বা এইখানে যদি মাই ডিবি এখানে ক্লিক করি, এই যে এখানে মাই গেস্ট একটা টেবিল, এরকম একাধিক টেবিল আছে। একটা টেবিলের ভিতর অনেকগুলো রো থাকবে, তাই না? রো কলাম থাকবে। এখন একই টাইপের ডাটাগুলোকে একটা টেবিলে আমাদের রাখতে হবে। অনেক সময় এমন হয় না যে কারো নামে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেই একটা অ্যাকাউন্ট থেকে সে যদি আবার লোন নেয়, তার পরবর্তীতে সব কাগজপত্র তার দেওয়া লাগে না, ওই অ্যাকাউন্ট থেকেই, মূল অ্যাকাউন্ট থেকেই তার লোন অ্যাকাউন্টে ওই তথ্যগুলো কিন্তু শেয়ার করে, মূল অ্যাকাউন্টের তথ্যগুলো শেয়ার করে নেয়। একই ডাটা বারবার রাখলে কি হয়, আমাদের মেমোরি তো লাগবে। তাহলে বারবার একই ডাটা বিভিন্ন জায়গায় না রেখে ওই ডাটার সাথে যদি লিঙ্কেজ করে দেওয়া যায়, যে আমাদের যেমন তোমাদের যদি এমন হয় যে যখন তোমাদের একটা রোল নাম্বার দেওয়া হয়, এখন রোল নাম্বারটা দিয়েই কিন্তু তোমাকে ফার্স্ট ইয়ার টু মাস্টার্স এভাবে কিন্তু চেনা যাবে, যে তোমার রোল নাম্বারটা দেখলে। তো ওইটা দিয়েই তোমার কিন্তু লিঙ্ক তৈরি করতেছে, যে ফার্স্ট ইয়ার রোল নাম্বার দেখে সেশন দিলে ফার্স্ট ইয়ারের তথ্য চলে আসবে। তাহলে এখানে একটা ডাটাবেজের ভিতর এটা একটা টেবিল, এই লার্ন ডিবি এই ডাটাবেজের ভিতর এই একটা টেবিল, এরকম আরো একাধিক, একটা ডাটাবেজের ভিতর আরো একাধিক টেবিল থাকতে পারে। এখন ডাটাবেজ তৈরি করতে গেলে এইখানে খেয়াল করো যে এইখানে কিন্তু একটা আছে ডাটাবেজ, এসকিউএল, স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, মোর। এখন আমরা যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেমন ডাটাবেজ, আমাদের যদি নতুন একটা ডাটাবেজ তৈরি করতে হয় তাহলে ডাটাবেজ সেকশন, ডাটাবেজে ক্লিক করতে হবে। ক্লিক করলে ডাটাবেজ তৈরি করার জন্য একটা ইন্টারফেস চলে আসবে। সেইখানে আমরা ডাটাবেজের নাম দিয়ে দিলাম, ডাটাবেজ ওকে করলে ডাটাবেজ বা গোতে ক্লিক করলে ডাটাবেজ তৈরি হয়ে যাবে। আর এসকিউএল এর মাধ্যমে কি হয়, এসকিউএল এর মাধ্যমে তোমাদের মনে হয় ডাটাবেজ এই কোর্সটা মনে হয় থার্ড ইয়ারে থাকতে পারে। তাহলে ডাটাবেস কোর্সটা যেহেতু থার্ড ইয়ার আছে, সেহেতু তোমাদের তখন এখানে কিন্তু এসকিউএল এ যে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বিভিন্ন ডাটাবেজের থেকে ডাটা বিভিন্ন ফরম্যাটে শো করতে পারি, ডাটা ডিলিট করতে পারি, ডাটা রিড করতে পারি, ডাটা আপডেট করতে পারি। এগুলো কিন্তু এসকিউএল এর থেকে, এসকিউএল এ কোড লিখে আমরা এগুলো করতে পারি। তারপর হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। এখন আমাদের একটা ওয়েব
পেজ তৈরি করলাম, ওয়েব পেজে তো ডাটাবেজের সাথে লিঙ্কেজ থাকবে। এখন এই ডাটা অ্যাক্সেস পাওয়ার জন্য যে ওই আমার ওয়েব পেজটা, এই ডাটাবেসটাকে অ্যাক্সেস পাওয়ার জন্য একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। যেমন এমন হয় যে একটা ব্যাংকে ম্যানেজার যেসব অ্যাক্সেসগুলো পায়, একজন ক্যাশিয়ার কিন্তু সব অ্যাক্সেস পাবে না, বা একজন যারা কম্পিউটারে এন্ট্রি দিতে পারে তাদের ডিলিট করার ক্ষমতা দেওয়া হয় না, জাস্ট সে এন্ট্রি দিতে পারে। কোনো ভুল হলে ম্যানেজারের কাছে যেতে হবে, ম্যানেজার ওইখান থেকে ডিলিট করে দিবে, অথবা ম্যানেজার যখন যদি বলে যে হ্যাঁ ঠিক আছে এই ডাটাটা ডিলিট করে দাও, ডিলিট করে দিবে। না হলে দেখা যাচ্ছে যে ডাটার গরমিল হয়ে যাবে, অর্থাৎ সবাইকে সব অ্যাক্সেস দিলে সমস্যা হয়ে যাবে। তাহলে এর জন্য ইউজার, অর্থাৎ তার ডাটাবেস কোন কোন লেভেল সে অ্যাক্সেস পাবে, সেই জন্য আমাদের ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যে কোন ইউজার কোন টাইপের অ্যাক্সেসগুলো পাবে। এবং এক্সপোর্টের মাধ্যমে আমরা এক ডাটাবেজে তো একাধিক টেবিল থাকে, মনে করো একটা টেবিল, তাই এই টেবিলের ডাটাগুলো যদি আমার ব্যাকআপে রাখতে হয়, যাতে যদি কখনো ডাটাবেস ক্র্যাশ হয় বা হ্যাক হয়ে যায় বা কম্পিউটার সমস্যা হয়, সার্ভারের সমস্যা হয়, সেই কারণে আমাদের কি হয়, এই ডাটাবেজের ডাটাগুলোকে আমাদের ব্যাকআপ রাখতে হয়। ব্যাকআপ রাখার জন্য আমরা এক্সপোর্টের মাধ্যমে, এই ব্যাকআপ দুই ধরনের ফাইল থাকতে পারে, একটা হচ্ছে দুই ধরনের, আরো কয়েক প্রকার সিস্টেমে থাকতে পারে। ম্যাক্সিমাম ব্যবহার করা হচ্ছে আমরা এক্সেল এর মাধ্যমে হয়, এক্সেল এর মাধ্যমে আমরা এক্সট্রাক্ট করি, অথবা এসকিউএল কুয়েরির মাধ্যমে, এসকিউএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডাটা এক্সট্রাক্ট করি। আর ইম্পোর্টের মাধ্যমে কি হয়, আমরা ডাটাটাকে, আমাদের ডাটাটা কোনোভাবে একটা কম্পিউটারে কাজ করছি, আমরা এখন নতুন একটা কম্পিউটারে যে কাজ করব, সাপোজ এই কম্পিউটার লোকাল সার্ভার দেওয়া ছিল, আমার সেই কম্পিউটার লোকাল সার্ভার দিতে হবে, কিন্তু ডাটা এন্ট্রি করা আছে হয়তো 10,000 বা 5,000 জনের ডাটা এন্ট্রি করা আছে টেবিলে, কিন্তু তাহলে আমার নতুন কম্পিউটারে যে কি আমার সব ডাটাগুলো আবার নতুন করে এন্ট্রি দিতে হবে, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা তো কোনো সিস্টেমেই পড়বে না যে আবার নতুন করে দিতে গেলে, তো এটা কোনো ইয়ে হলো না। তখন আমাদের এই কম্পিউটার থেকে যদি কোনো ডাটা বা ডাটাবেসকে, কোনো টেবিলকে এক্সট্রাক্ট করতে হয়, অর্থাৎ নিয়ে যেতে হয়, সে অর্থাৎ নেওয়ার জন্য তো আর এক্সপোর্ট, আর যদি আমাদের ইম্পোর্ট করতে হয়, অর্থাৎ অন্য জায়গা থেকে এনে আমরা এই কম্পিউটারে কাজ করব, ডাটা এনে, তখন আমরা ইম্পোর্ট এই সেকশনের মাধ্যমে কাজ করতে পারবো। আর এর ভিতরে আরো অন্য জিনিস আছে, সেগুলো এখন আলোচনা করছি না। তাহলে আমরা প্রথমে দেখি যে ডাটাবেস কিভাবে তৈরি করা যাবে। এখানে এই যে ডাটাবেসে ক্লিক করলাম, ডাটাবেসে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসলো। আসার পর আমাদের এখানে কোনো কাজ করার দরকার নেই, এখান থেকে আমরা একটা আরো কাজ করতে পারবো। যদি কোনো ডাটাবেস, এখান থেকে কোনো ডাটাবেস দরকার হচ্ছে না, এই যা সাপোজ আমাদের পিএসপি মাই অ্যাডমিন ডাটাবেস দরকার নেই, তাহলে জাস্ট এইখানে এই যে পিএসপি মাই অ্যাডমিন, এখানে টিক চিহ্ন দিয়ে ড্রপ বা ডিলিট দিলে, ড্রপে ক্লিক করলে আমাদের ডাটাবেস রিমুভ হয়ে যাবে। আবার যদি নতুন কোনোটা তৈরি করতে হয়, তখন এইখানে নামটা লিখবো, এইখানে ডাটাবেস নেম লিখে এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে, এবং এইখানে সেই ডাটাবেসটার নাম চলে আসবে। আমি একটা ডাটাবেস তৈরি করি, যে এবিসি নাম দিয়ে একটা ডাটাবেস তৈরি করি, এবিসি, এখানে লিখলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, এইখানে এই যে এবিসি নামে কিন্তু একটা ডাটাবেস চলে আসছে, এই যে এবিসি। এখন এর ভিতরে কোনো টেবিল কিছুই নাই। এখন আমি যদি টেবিল তৈরি করতে চাই, এখান থেকে টেবিলের কলাম, টেবিলের নাম দেব, এই যে ক্রিয়েট টেবিল। ওই ডাটাবেসের ভিতর গেলেই ওই ডাটাবেসে আমি টেবিল তৈরি করবো কিনা, টেবিল তৈরি করতে পারবো। সেখানে টেবিলের নাম দিতে পারবো, কতগুলো কলাম হবে সেটা দিতে পারবো, দিয়ে গোতে ক্লিক করলে ওই টেবিলের ওই নামের 4টে কলাম বিশিষ্ট, বা এখানে যদি আরো বেশি চাই, এখানে যদি আমরা চাই 10টা হবে, 10টা কলামে একটা টেবিল তৈরি হয়ে যাবে। এবং টেবিলের নাম দিতে হবে যে এবিসি আন্ডারস্কোর টেবিল। এই যে 10টা কলাম দিয়ে আমাদের একটা টেবিল তৈরি হচ্ছে। এখন 10টা কলামের নাম দিতে হবে। এখন এই যা প্রত্যেকটা কলামের নাম কি হবে, সেই নামগুলো দিয়ে প্রত্যেকটা কলামে কোন ধরনের ডাটাগুলো আমরা রাখবো, সেটা ইন্টিজার নাকি ডাবল নাকি ক্যারেক্টার, সেই ডাটা সেই টাইপটা সিলেক্ট করে দিতে হবে।
তারপর ভ্যালুর লেন্থ কত হবে, সেটা ক্যারেক্টার হলে ক্যারেক্টার লেন্থ কি 200টা ক্যারেক্টার থাকবে নাকি 500টা নাকি 10টা, সেগুলো সেট করে দিতে হবে। এগুলো দেওয়ার পর লাস্টে আমরা এই গোতে সেভে ক্লিক করলে ওই নামের টেবিল তৈরি হয়ে যাবে। টেবিলের তো এখানে তৈরি হয়ে গেছে, এখানে টেবিল এবিসির ভিতর টেবিল তৈরি হয়ে গেছে এবং ওইখানে টেবিলের নাম কতগুলো কলাম হবে সেই কলামের নাম এখানে দেওয়ার পর সে অনুযায়ী টেবিল পাওয়া যাবে। এখানে এ বি সি, আচ্ছা এখানে এইভাবে তৈরি হবে, সব দেখানো বুঝতে পারবা। এরপর আমরা এসকিউএল এর মাধ্যমে ওকে এবিসি। এখন এসকিউএল এর মাধ্যমে আমরা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ সেটা আছে আমরা লিখবো, প্রোগ্রাম লিখবো, লেখার পর একটা টেবিল তৈরি হবে। আমরা তো এখানে ম্যানুয়ালি ক্লিক করে করে করলাম বা লিখে লিখে করলাম, কিন্তু এখানে যদি আমরা টেবিল করতে চাই সেখানে আমরা এসকিউএল এর কোড লিখবো, কোড লিখে তারপরে আমরা একটা টেবিল তৈরি করব। তার জন্য আমাদের এসকিউএল এ যেতে হবে। আমরা যদি চাই যে এবিসি এর ভেতরে আমাদের একটা টেবিল তৈরি করবো, তাহলে এবিসিতে আগে যেতে হবে ডাটাবেজে, ডাটাবেজে যাওয়ার পর তারপর হচ্ছে আমাদের এসকিউএল এ ক্লিক করতে হবে। এবার এই যা দেখা যাচ্ছে যে কুয়েরিজ অন ডাটাবেজ এবিসি, অর্থাৎ এবিসি ডাটাবেজের ভিতরে এই কুয়েরিটা চলবে। আমরা এবার এর ভিতর এবিসির ভিতর একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য যে কোড আমরা টেবিল আমাদের একটা এসকিউএল কোড নেই, এখানে এখানে আমরা এসকিউএল এর কোড আছে ক্রিয়েট টেবিল, এখানে ক্রিয়েট টেবিল দেখতে পাচ্ছ, একটু বড় করে দিব, ক্রিয়েট টেবিল পার্সোনাল 2, অর্থাৎ এই ভিতর পার্সোনাল 2 অথবা আমরা যদি কোনো নাম দিই যে কুষ্টিয়া নাম করে একটা টেবিল তৈরি হবে। তার ভেতর আইডি ইন্টিজার টাইপের একটা আইডি, নট নাল, এর ভ্যালু নাল হতে পারবে না, অটো ইনক্রিমেন্ট, এবং এটা এক এক করে ডাটা অ্যাড করলে অটোমেটিক এক এক করে বাড়াতে থাকবে, অর্থাৎ এটা প্রাইমারি কি হিসাবে নেওয়া হবে। ফার্স্ট নেম var ক্যারেক্টার 25, অর্থাৎ ফার্স্ট নেম আসছে ক্যারেক্টার টাইপের এবং এর স্ট্রিং কতগুলো নিতে পারবে, 25টা। লাস্ট নেম var ক্যারেক্টার 20টা, লাস্ট নেমের জন্য 20টা নেবে। এবং নিক নেম var ক্যারেক্টার 12, অর্থাৎ নিক নেম রাখার জন্য 12টা ক্যারেক্টার লিখতে পারবে। ইমেইলের জন্য var ক্যারেক্টার টাইপের এবং 35টা। তার স্যালারি ইন্টিজার, এবং প্রাইমারি কি হিসেবে অ্যাসাইন করা হয়েছে এই আইডি কে, প্রাইমারি কি আইডি। আর ইউনিক আইডি, অর্থাৎ এটাকে রিপিট করা যাবে না, অর্থাৎ একই দুটো আইডি, অর্থাৎ একজনের 2 আইডি আর একজনের 2, এরকম কখনো হবে না, সেজন্য ইউনিক আইডি এটা দিয়ে দেওয়া হচ্ছে। এবং এটাকে যদি আমরা লিখে আমরা যদি গোতে ক্লিক করি, গোতে ক্লিক করলে আমরা যদি এখানে খেয়াল করো, এই গোতে ক্লিক করলে এই এবিসি এর আন্ডারে একটা টেবিল তৈরি হয়ে যাবে যেটার নাম আছে কুষ্টিয়া। গোতে ক্লিক করি, এখানে কিন্তু এই যে কুষ্টিয়া নামে একটা কি আছে, এখানে কুষ্টিয়া নামে কিন্তু একটা টেবিল তৈরি হয়েছে। এখন আমরা কুষ্টিয়ার ভেতর যাই যে কুষ্টিয়া কতগুলো কলাম তৈরি হয়েছে সেটা। এই যে কুষ্টিয়ার আইডি একটা কলাম, ফার্স্ট নেম একটা কলাম, লাস্ট নেম একটা কলাম, নিক একটা কলাম, ইমেল একটা কলাম এবং স্যালারি, এই কয়টা কলাম তৈরি হয়েছে এবং এর কোনো
কোনোটা ভ্যালু এখনো ইনসার্ট হয়নি, কোনো ভ্যালুর জায়গা কিন্তু ফাঁকা। এই যে এখানে সব প্রত্যেকটার একটা কলাম, এগুলো কিন্তু আমরা সেট করছি এই আকারে, কোনো ভ্যালু এখনো নাই। এখন আমরা একটা টেবিল তৈরি করতে পারলাম। এখন হচ্ছে আমরা দেখব যে কিভাবে ডাটা অ্যাক্সেস করব। এইখানে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে একটা পেজ, মনে করি এটা একটা ওয়েব পেজই হতে পারে। এখানে একটা পেজ আছে, সেই পেজের ভেতর কি হচ্ছে, পেজের ভেতর হচ্ছে আমাদের, আমরা যে আরেকটা বিষয় সেটা দেখানো হয়নি, সেই বিষয়টা দেখা আসি আগে। যে এখানে আমাদের এসকিউএল এর কাজ দেখলাম, যে এসকিউএল দিয়ে আমরা বিভিন্ন ডাটা টেবিল তৈরি করা বা কোনো ডাটা সার্চ করে বের করা, আমরা এসকিউএল এর জায়গা লিখেও আমরা বের করতে পারি। এবার হচ্ছে আমরা এক্সপোর্টের মাধ্যমে, সাপোজ এখানে ধরি, এখানে আছে আমরা লার্ন ডিবির আন্ডারে পার্সোনাল একটা টেবিল আছে, সেই টেবিলটা এক্সপোর্ট করব। তাহলে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করব এবং এক্সপোর্টের আমাদের এইখানে যেহেতু আমরা লার্ন ডিবি সিলেক্ট করে নিই, তাহলে আমরা আবার হোমে যাই, লার্ন ডিবি, এই ডাটাবেজে যাব, ডাটাবেজে যাওয়ার পর এক্সপোর্টে ক্লিক করব। ও আমরা আচ্ছা, লার্ন ডিবি ডাটাবেজে যাওয়ার পর আমরা দেখব টেবিল। এখন এই যে পার্সোনাল একটা টেবিল, এই টেবিলে এখানে টিক মার্ক দিয়ে এখান থেকে ড্রপে ক্লিক করলে আমরা ডিলিটও করা যাবে, যে এই ডাটাটাকে, এই টেবিলটাকে পুরো ভ্যানিশ করে দিবে। অথবা এখানে এক্সপোর্টে ক্লিক করলে আমরা কাকে আমরা বের করব, সেটা হচ্ছে এই ডাটাবেজের ভিতর যতগুলো টেবিল থাকবে সব এক্সপোর্ট হয়ে যাবে। আর শুধু যদি আমরা এই একটাকেই যদি টেবিলকে বের করতে চাই, তাহলে পার্সোনালে ক্লিক করব, পার্সোনাল টেবিলে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। ডাটাবেজে ক্লিক করে এক্সপোর্ট করলে ডাটাবেজে যদি 5টা টেবিল থাকে 5টা টেবিলই এক্সপোর্ট হবে। তাহলে এই শুধু পার্সোনালটা আসলো, আসার পর আমরা কোন ফরম্যাটে, আমরা এসকিউএল ফরম্যাটে নিব নাকি পিডিএফ ফরম্যাটে ডাটাটা নিব, নাকি সিএসবি বলতে আসছে আমরা যে এক্সেল ফরম্যাট, এক্সেল টাইপের এক্সেল ফরম্যাটে নিব। আমরা নর্মালি এসকিউএল ফরম্যাটে নিলেই ভালো। এসকিউএল ফরম্যাটে নিলে আমরা আপলোড করলে এখানে সরাসরি আপলোড হয়ে যাবে। এসকিউএল ফরম্যাটে আমরা গোতে ক্লিক করব। এই যে আপলোড হয়ে যাচ্ছে, এখানে খেয়াল করো নিচের দিকে বাম পাশের কোনায় এখানে এই যে আপলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার যদি কখনো এইটা যদি ডিলিট হয়ে যায়, আমাদের এই পার্সোনাল এই টেবিলটার ভেতর তো কিছু ডাটা ছিল, হয়তো কি কি ডাটা ছিল দেখি। এখানে এই যে 4টি ডাটা আছে, এই 4 জনের ফার্স্ট নেম, লাস্ট নেম, নিকনেম, ইমেল, স্যালারি, এরকম 4 জনের ডাটা আছে। সাপোজ এটা আছে আমরা ডিলিট করে কোনোভাবে টেবিলটা ডিলিট হয়ে গেছে, বা অন্য কোনো জায়গায় আমরা অন্য কোনো নতুন কম্পিউটার গেছে যেখানে এই টেবিলটা নাই, তখন কি হবে? এখানে পার্সোনাল, আগে আমরা সিলেক্ট করবো লার্ন ডিবি ডাটাবেসটাকে, এই টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্রপে ক্লিক করলে যে ডিলিট করবো কিনা সেটা ইনশিওর হচ্ছে, আমাদের টেবিলটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের এই টেবিলটা কিন্তু এই লার্ন ডিবির আন্ডারে কোনো টেবিল আর নাই, ব্ল্যাঙ্ক, এখানে কোনো টেবিল নাই, নো টেবিল। এখানে কিন্তু দেখা যাচ্ছে নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেস, এই লার্ন ডিবি ডাটাবেসের ভেতরে। এখন আমরা ডাটাবেস ইম্পোর্ট করব। আমরা ডাটাবেস সেভ হয়েছে কোথায় দেখে আসি। এই যে এখানে সেভ হয়েছে, ডাউনলোড হলো, ডাউনলোড হয়ে সি ড্রাইভে এই যে পার্সোনাল
এসকিউএল এখান থেকে আমরা নিয়ে ডেস্কটপে রাখি বা এইখানেও রাখতে পারি, এখানে রাখলাম। এখন এখান থেকে আমরা আবার আপলোড দিব। তাহলে ইম্পোর্টে আমরা কোথায় ইম্পোর্ট করব, আমরা লার্নডিবি আগে সিলেক্ট করি, এই ডাটাবেসটাকে সিলেক্ট করি, এবার আমরা ইম্পোর্টে ক্লিক করব। যে ডাটাবেসকে সিলেক্ট করবো সেই ডাটাবেসের ভিতরে কিন্তু ইম্পোর্ট হবে। এবার চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা ডাটাবেসটা আছে এখানে, এই যে সি ড্রাইভ, জ্যাম, htdoc, ওয়েব ল্যাব, এই যে পার্সোনাল এসকিউএল, এটা ওপেন। এখন ওপেন হলে এবার আমরা গোতে ক্লিক করব। এই কোন ফরম্যাটে ছিল, এসকিউএল ফরম্যাট, গোতে ক্লিক করলে এবার লার্নডিবির আন্ডারে একটা টেবিল কিন্তু তৈরি হয়ে যাবে, যেটার নাম আছে পার্সোনাল। এবার দেখি এই যে একটা সাকসেস লার্নডিবি এবং ডাটাগুলো ইনসার্ট হয়ে গেছে। এই যে পার্সোনাল নামে একটা টেবিল কিন্তু অলরেডি লার্নডিবির আন্ডারে তৈরি হয়ে গেছে। খেয়াল করছো, দেখতে পাচ্ছ সবাই? বুঝতে পারলে? এখন একটা টেবিল, হ্যাঁ এখন একটা টেবিল তৈরি হয়ে গেল। এখন টেবিলের রো কলাম কি দেখি, কিছুই যতগুলো থাকবে ঠিক এখানেও কিন্তু একইভাবে ওই ডাটা সহ ইনসার্ট হয়ে গেল। অর্থাৎ আমার আর 2000 জন বা 5000 জন, এই যে এখানে কিন্তু টেবিল চলে আসছে। 5000 জনের ডাটা যদি থাকে সেগুলোকে, বা 1 লাখ 5 লাখের ডাটা থাকে, সবগুলো কি আর আমাদের আবার এন্ট্রি করতে হবে? করা লাগবে না। এক্সপোর্ট করে আবার নিয়ে পেন ড্রাইভে করে নিয়ে ওই ফাইলটা আবার ইম্পোর্ট দিলে ওটা ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমাদের এখানে এক্সপোর্ট ইম্পোর্ট। এইবার আসি আমাদের ইউজারের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখানে হোমে যাই, হোমে ক্লিক করে হোমে গেলে এইখানে দেখা যাবে যে ইউজার অ্যাকাউন্ট, এই যে ইউজার অ্যাকাউন্ট, এই ট্যাবে ক্লিক করলে ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলে ইউজার অ্যাকাউন্ট তৈরির জন্য একটা ফিল্ড চলে আসবে এবং ইউজার কতগুলো ইউজার আছে এখানে তাদের নামও দেখাবে। অর্থাৎ এইখানে এই ডাটাবেজে এই এতজন ইউজার আছে। বাপ্পা পিএমএ রুট 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 ইউজার। এখন এইগুলা ইউজার আছে। এখন ইউজার আমার নতুন করে তৈরি করতে হবে। তাহলে এখানে ক্রিয়েট অ্যাড নিউ অ্যাকাউন্ট, অ্যাড ইউজার অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে ইউজার তৈরির একটা ফর্ম মতন চলে আসবে। এখন এইখানে আমাদের ইউজারের নাম দিতে হবে। ইউজারের নাম, এখানে হোস্টের নাম, অর্থাৎ আমাদের যে লোকাল হোস্ট যদি আমি হয় তাহলে লোকাল হোস্ট, পাসওয়ার্ড দিতে হবে, 2 বার টাইপ করতে হবে পাসওয়ার্ড। আর যদি পাসওয়ার্ড না দেই বা অটো পাসওয়ার্ড অটো দেওয়া যায়, যেটা হচ্ছে যে তৈরি করবে ইউজার, সেও জানবে না যে এই ইউজারের পাসওয়ার্ড কত, সেও জানবে না। তখন এটা তো ডাটাবেজের একটা সিকিউরিটি আছে, যে সে যদি আবার সব জেনে ফেলে তখন এইখানে ইউজার অটো জেনারেট দিয়ে দিলে তখন অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। পরে যে ইউজার সে নিজের মতন করে পরে চেঞ্জ করে নেবে। এখানে ইউজার টেক্সট ফিল্ড, এখানে ধরি ইউজারের নাম ABC। এই যে আছে লোকাল হোস্ট, আমরা যেহেতু কাজ করতেছি লোকাল হোস্ট সিলেক্ট করলে এখানে লোকাল হোস্ট চলে আসবে। পাসওয়ার্ড 12345 12345, অথবা যদি পাসওয়ার্ড এখানে না দিই, জেনারেট দিয়ে দিলে অটোমেটিক পাসওয়ার্ড সে জেনারেট করে দিবে। অর্থাৎ এই টাইপের পাসওয়ার্ড, এটা অটো জেনারেট যতবার ক্লিক করা হবে ওটা চেঞ্জ হতে থাকবে, নিজেই সফটওয়্যারে এটা জেনারেট করতে থাকবে। আর যদি আমরা অটো জেনারেট না দেই তাহলে আমরা এখানে লিখে দেব 1 2 3 4 5 1 2 3 4 5 দিয়ে আমরা নিচে আসবো কি পারমিশন দিব। একজন ইউজার সে কি এইখানে কি একটা ডাটার ক্ষেত্রে সিলেক্ট
ইনসার্ট করতে পারবে। যদি শুধু ইনসার্ট করার পারমিশন দেয় শুধু ইনসার্টে ক্লিক করে টিক চিহ্ন দিব, অথবা ইনসার্ট পারবে না শুধু আপডেট করতে পারবে, অথবা শুধু ডিলিট করতে পারবে, ইনসার্ট করতে পারবে না। তাহলে এই ধরনের সেই অ্যাক্সেসগুলো দিব। এইখানে কি করতে পারবে, কোনো কিছু টেবিল ক্রিয়েট করার পারমিশন দিব কিনা, বা টেবিল ড্রপ করার পারমিশন দিব কিনা, হ্যাঁ, বা এইখানে ক্রিয়েট টেম্পোরারি টেবিল এইসব পারমিশন দিব কিনা, দিতে গেলে টিক চিহ্ন দিতে হবে। দিয়ে আমাদের এইগুলো হচ্ছে পারমিশন দেওয়া, হ্যাঁ, যে কি কি পারমিশন দেবে একজন ইউজারকে। দিয়ে আমাদের যদি সব পারমিশন যদি দিতে চাই তাহলে চেক অল দিয়ে আমাদের গোতে ক্লিক করতে হবে। জাস্ট এই যে নিচেই এই যে গো, এই গোতে ক্লিক করলে আমাদের এবিসি নামে একটা ইউজার তৈরি হবে, যার পাসওয়ার্ড 12345। এই জায়গাতে ইউজার তৈরি হয়ে গেছে, একজন ইউজার অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে ইউ হ্যাভ অ্যাডেড এ ইউজার, সেই ইউজার আমরা যদি দেখতে চাই তখন আবার ইউজার অ্যাকাউন্টে যাব। ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলে এবিসি নামে একটা ইউজার দেখাবে। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে এবিসি নামে একটা ইউজার আছে। আমরা এখান থেকে এডিট প্রিভিলেজে যে আমরা তার অ্যাক্সেসটা আবার নতুন করে চেঞ্জ করতে পারি, যেটা আমরা টেবিল ডিলিট করতে পারবে নাকি দেখি, ওই ফর্মটা আবার আসবে। এখান থেকে আমরা আবার নতুন করে কোনো পারমিশন বা কোনো কিছু প্রিভিলেজ দিতে গেলে সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। আবার যদি ইউজার ডিলিট করতে চাই তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে যে ইউজারটা ডিলিট করবো সেটা ডিলিট ড্রপ গো। ওকে, এই যে এখানে এবিসি ওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, এবিসিটা এখন নাই। তাহলে এটা হচ্ছে ইউজার। তাহলে আমরা কি কি শিখলাম, একটা ডাটাবেস সম্পর্কে ধারণা পেলাম, ডাটাবেসের টেবিল তৈরি করা, ডাটা নেওয়া, এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা, এবং ইউজার সম্পর্কে ধারণা পেলাম। এবার আমরা আসবো আমাদের মূল কাজে। এগুলো আমাদের কাজ, এগুলো না জানলে আবার পরের স্টেপগুলো আমরা যেতে পারবো না। এই ফাইলটা আমাদের কোথায় রাখা আছে, আমাদের htdocs এই ফোল্ডারের ভিতরে রাখা আছে, যেটাকে আমরা লোকাল হোস্ট অর্থাৎ http লোকাল হোস্ট /web স্পেস ল্যাব, এইটা ক্লিক করলে এই পেজটা কিন্তু চলে আসছে। এই পেজটা, এখন এই পেজটা চলে আসার জন্য এইখানে কিন্তু আমাদের আর কোনো সাইটের নাম দেওয়া হলো না, কিন্তু এখানে আরো অনেক পেজ আছে। এখানে মনে করো আরো অনেকগুলো ওয়েব পেজ আছে, তাহলে শুধুমাত্র ওইটাই আসলো কেন? ওইখানে কিন্তু গতদিন তোমাদের বলছিলাম ডিফল্ট হিসাবে কোন পেজটা নিবে, কোন পেজটা সেটা হচ্ছে index.html। এই পেজটা ইন্ডেক্স নামে কোনো কিছু থাকলে সেইটাকেই ওরা কি করে, এই প্রথম পেজ হিসাবে নিয়ে থাকে বাই ডিফল্ট index.html। এই পেজটা এর কাজই হচ্ছে জাস্ট এই তথ্যগুলোকে শো করা। এখন এইখানে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এইটা নিয়ে কাজ করতে গেলে ওয়ার্ম সার্ভার সেটআপ দিতে হবে, তারপর ডাটাবেস তৈরি করতে হবে, লার্ন ডিবি নামে ডাটাবেস তৈরি করতে হবে, যেটা আমি দেখালাম কিভাবে তৈরি করতে হয়। ক্রিয়েট ইউজার নামে একটা ডাটাবেস তৈরি করতে হবে, ইউজার নেম, যার নাম দিতে হবে ইউজার নেম। পাসওয়ার্ড লাগবে, যার নাম পাসওয়ার্ড। এবং হোস্ট তো লোকাল হোস্ট, যেটা ইউজার তৈরি করবে সেখানে হোস্ট হিসাবে লোকাল হোস্ট অ্যাসাইন করতে হবে। পুট ওয়েব ইঞ্জিনিয়ারিং ল্যাব ফোল্ডার ইনটু ওয়ার্ম www এটা হচ্ছে ওয়াম্পের ক্ষেত্রে এইভাবে, আর যদি জ্যাম্পে করা হয় তাহলে হচ্ছে htdoc এর ভিতরে রাখতে হবে, অর্থাৎ জ্যাম্প, এখানে জ্যাম্প/htdocs এই ফোল্ডারের ভিতর রাখতে হবে। এখন ক্রিয়েট টেবিলের মাধ্যমে কি হচ্ছে, ক্রিয়েট টেবিলের মাধ্যমে একটা টেবিল ক্রিয়েট হয়। অর্থাৎ আমরা যদি চাই যে একটা ডাটাবেজে একটা টেবিল তৈরি করব, আমি এখানে জাস্ট ক্লিক করব, একটা টেবিল তৈরি করে দিবে। তাহলে এর মাধ্যমে একটা টেবিল তৈরি করে, তাহলে ক্রিয়েট টেবিল যখন ক্লিক করব তখন কোন লিঙ্কের সাথে অ্যাড করা আছে, এই যে এখানে এই লিঙ্কের সাথে। এর কাজ কি আছে, এর কাজ হচ্ছে একটা টেবিল তৈরি করা। এই যে এখানে একটা টেবিল তৈরি করা।
তাহলে ক্রিয়েট টেবিল কোথায় টেবিল তৈরি করবে? আমাদের সার্ভার একটা ভেরিয়েবল নিব, যেখানে সার্ভার নেম আছে লোকাল হোস্ট, ইউজার নেম আছে ইউজার নেম, পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড এবং ডাটাবেস লার্নডিবি। আমরা এখন আমাদের কাজ হচ্ছে ডাটাবেসের সাথে কানেকশন, আমাদের ওয়েব পেজের সাথে ডাটাবেসটাকে চিনবে কি করে। চিনার জন্য আমার ডাটাবেসের সব তথ্য কিন্তু ওয়েব পেজে এখানে দিয়ে দেওয়া হয়েছে। সে লোকাল হোস্ট, এই ডোমেন, তার আন্ডারে ইউজার নেম মানে একজন ইউজার নামে একজন ইউজার আছে, যেমন এইখানে কিন্তু তৈরি করাই আছে, খেয়াল করো। এই যে ইউজার নাম নিয়ে কিন্তু একজন ইউজার তৈরি করা আছে, এবং এর পাসওয়ার্ড সেট করা আছে পাসওয়ার্ড নামে। তাহলে আমাদের এইটা কিন্তু লার্নডিবি নামে একটা ডাটাবেস তৈরি করা আছে। আবার এখানে পার্সোনাল নামে একটা টেবিল তৈরি করা আছে। আমরা সাপোজ এটা আছে ডিলিট করে দিব। আমরা এই পার্সোনাল ডাটাবেসটাকেও লার্নডিবিকেও আমরা ডিলিট করে দিই। লার্নডিবি এই ডাটাবেসটাকে আমরা পুরো ড্রপ করে দিলাম। ওকে, চলে গেল। তাহলে আমাদের লার্নডিবি নামে ডাটাবেস আগে তৈরি করতে হবে। আমাদের এই ইসের সাথে সার্ভারের ওই পেজের সাথে আমাদের ডাটাবেসের লিঙ্কের জন্য লার্নডিবি নামে একটি ডাটাবেস তৈরি, লার্নডিবি লিখে ক্রিয়েটে ক্লিক করবো, এখানে একটা লার্নডিবি তৈরি হয়ে গেল। এর ভিতরে কোনো টেবিল নাই, অর্থাৎ নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেস। এখন আমাদের এইখানে যখন ক্লিক করব ক্রিয়েট টেবিল, তখনই কিন্তু একটা টেবিল তৈরি হয়ে যাবে। এটা থ্যাংক ইউ টেবিল ক্রিয়েটেড। এখন টেবিল তৈরি হয়েছে কিনা দেখি আমরা, এখানে একটা রিফ্রেশ করি। এই যে লার্নডিবি নামে এর ভিতরে কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে, পার্সোনাল 2 নামে একটা টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে তো নাকি? দেখতে পাচ্ছ? তাহলে একটা পার্সোনাল নামে করতে হবে। যদি আমরা আরেকটা টেবিল তৈরি করি পার্সোনাল নামে, তখন আমরা যদি আরেকবার ক্লিক করি, আমরা পরের কাজের জন্য আমাদের পার্সোনাল নামটাই দরকার হবে। ব্যাক ক্রিয়েট টেবিল আমরা এখানে দেখি যে পার্সোনাল নামে একটা টেবিল রিফ্রেশ করি, এখানে যে পার্সোনাল নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন এখানে কিন্তু দুটো টেবিল, অর্থাৎ লার্নডিবি ডাটাবেস আমরা পার্সোনাল 2 টেবিলটাকে ডিলিট করে দেব, এখন পরবর্তীতে আমাদের এটা দরকার হবে না, শুধু ড্রপ। ওকে, তাহলে একটা টেবিল আছে এবং এর কি কি রো কলাম আছে আমরা সেগুলো এখানে দেখতে পাচ্ছি, যে এখানে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক, ইমেল, স্যালারি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর কাজ কি। এর কাজ হচ্ছে আমাদের প্রথমে কিন্তু সার্ভার নেম হিসেবে লোকাল হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নেম, লার্নডিবি। আমরা ক্রিয়েট কানেকশন তৈরির জন্য আমাদের এই স্টেটমেন্টটুকু লিখতে হবে। কার সাথে কানেকশন? আমাদের যে এইচটিএমএল যে ফাইলটা, সেই এইচটিএমএল এর যে পিএইচপি যে ফাইলটা, যে ক্রিয়েট টেবিলের, সেই পিএইচপি অর্থাৎ আমাদের যে সার্ভারের সাথে যোগাযোগ, ডাটাবেজের সাথে, সার্ভার না, সার্ভারই তো আছে, ডাটাবেজের সাথে যোগাযোগের জন্য, চিনানোর জন্য। ডাটাবেসকে চিনবে কিভাবে? সেই ডাটাবেজের যে ডোমেন নেম, অর্থাৎ সার্ভারের যে নাম, সার্ভারের নামটা, লোকাল হোস্ট, তারপর যে ইউজার আছে ওই ডাটাবেজে সেই ইউজারের নামটা দিতে হবে, তারপর সে পাসওয়ার্ডটা দিতে হবে, ইউজারের যে পাসওয়ার্ডটা, এবং লার্নডিবি কোন ডাটাবেজে আমাদের ডাটাটা টেবিলটা তৈরি করবে সেই ডাটাবেসটাকেও দিয়ে নামও দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর যদি কানেকশনটা তৈরি না হয়, অর্থাৎ ইফ নট কানেকশন, তখন আমাদের একটা মেসেজ প্রিন্ট দেখাবে যে কানেকশন ফেইল্ড, MySQLi কানেক্ট এরর। অর্থাৎ এই ফাংশনের জন্য একটা কোড আছে, কোড বলতে হচ্ছে একটা টেক্সট আছে যে কোন ধরনের এররের জন্য
এই কানেকশনটা হলো না, সেই মেসেজটা প্রিন্ট করবে। আর যদি এটুকু না হয়ে যদি ক্রিয়েটটা হয়ে যায়, কানেকশনটা তো তৈরি করতে পারে, তখন আমাদের ইয়ের মানে টেবিলটা তৈরি করবে, পার্সোনাল নামে টেবিল তৈরি করবে। তার জন্য এসকিউএল যে কমান্ড, তার জন্য এসকিউএল কমান্ড হচ্ছে ক্রিয়েট টেবিল পার্সোনাল, তার ভিতর আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখতে হবে আইডি, এটা আছে অটো ইনক্রিমেন্ট, ফার্স্ট নেম ভার ক্যারেক্টার, লাস্ট নেম ভার ক্যারেক্টার 20 অর্থাৎ 20টা ক্যারেক্টার নিবে, নিক ভার ক্যারেক্টার 12 12টা ক্যারেক্টার নিবে, ইমেল ভার ক্যারেক্টার, স্যালারি ইন্টিজার টাইপের, প্রাইমারি কি আইডি, আইডিটাকে প্রাইমারি কি হিসেবে অ্যাসাইন করা হয়েছে, এবং ইউনিক আইডি, আইডিটাকে ইউনিক রাখবে, অর্থাৎ রিপিটেশন হবে না কখনো ডাটাবেজে টেবিলে। এর মাধ্যমে জাস্ট এই টেবিলটা প্রিন্ট হবে। এবং এই যে এসকিউএল অন, এই ভেরিয়েবলে আমরা পুরা এই এই কোডটুকু রাখছি, এটাকে রান হবে এইখানে এসে, অর্থাৎ এই ফাংশনটাকে যখন কল করা হবে যে মাইএসকিউএল আই কুয়েরি, যখন এই 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 ফাংশনটাকে কল হবে, তখনই এই ক্রিয়েট টেবিল এই কোডটুকু রান হবে, রান হলেই তখনই টেবিলটা তৈরি হবে। আর জাস্ট এইটা হচ্ছে এসকিউএল একটা কোড, এটাকে জাস্ট এসকিউএল অন ভেরিয়েবলে রাখা হয়েছে। যখনই আমরা এর ভিতরে আমরা এসকিউএল, এই যে এসকিউএল অন এসকিউএল ভেরিয়েবল এবং এই কানেকশন মানে কি, এর ভিতরে কিন্তু সব এই যে কানেকশন, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমাদের ডাটাবেজের সাথে কানেকশন পর্যায়ে নেওয়ার জন্য সব তথ্যগুলো এখানে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ যদি এগুলো সব অ্যাকুরেট হয়, যদি আমাদের কানেকশনের মাধ্যমে কি হয়, ভেরিয়েবলে যদি ওকে হয় কানেকশনটা, যে ডাটাবেসকে পেয়েছে, চিনেছে, তারপরে ওই নামে ইউজারও আছে, ইউজারের পাসওয়ার্ডের সাথে মিলে গেছে, তখন এই এসকিউএল এই ভেরিয়েবলে যে কমান্ডটুকু রাখা হয়েছে, যে এসকিউএল কোড, সেটা এক্সিকিউট হবে এবং একটা টেবিল তৈরি হয়ে যাবে, এই যে এই নামে, এই যে টেবিল পার্সোনাল নামে একটা টেবিল তৈরি হয়ে গেল। এইবার আসি আমাদের পরবর্তী স্টেপে, আমরা একটা ডাটা ইনসার্ট করব। একটা ডাটা ইনসার্ট করার জন্য আমরা এখানে দেখব যে ইনসার্ট ডাটা দুটো ফোল্ডার আছে। একটা আছে আমাদের ইউজার ইন্টারফেস তৈরির জন্য, যেটা আছে এইচটিএমএল দিয়ে করা, আর একটা আছে এটা আছে পিএইচপি দিয়ে করা। অর্থাৎ এখানে আমরা ছোট করে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পিএইচপি ফাইল, এই ফাইলটা পিএইচপির। তারপর ডিলিট ডাটা, এটা কিন্তু এইচটিএমএল টাইপের ফাইল। পরেরটা এই ডিলিট ডাটা, এটা কিন্তু পিএইচপির ফাইল, অর্থাৎ ডট পিএইচপি এক্সটেনশন, এরপরে ডট পিএইচপি এক্সটেনশন আছে। এখন আমরা চাচ্ছি ডাটা ইনসার্ট করতে, তাহলে ইনসার্ট ডাটা এটার মাধ্যমে কি করা হচ্ছে, এটার মাধ্যমে জাস্ট ডাটাটা দেওয়ার জন্য আমি জাস্ট প্রথমে একটু রানটা করে দেখাই, তারপরে আমি কোডটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন ইনসার্ট ডাটাতে ক্লিক করলে ওই ফাইলটা, ওই পিএইচপি যে এইচটিএমএল এর যে পেজটা, এই যা দেখলে বোঝা যাচ্ছে যে ইনসার্ট ডাটা HTML এই ফাইলটা কিন্তু ওপেন করছে। করার পরে আমি এখানে নাম দেই জসিম ইসলাম, নিকনেম জসিম @com, স্যালারি দিয়ে দিলাম 20,000। এবার ইন্টার ইনফরমেশনে ক্লিক করলে আমাদের ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। থ্যাংক ইউ, ইনফরমেশন ইন্টার্ড। এখন আমরা আমাদের ডাটাবেজে যাই। এখানে ডাটাবেজে কোনো ডাটা ছিল না, এখন আমরা এটাকে রিফ্রেশ করব এবং এখানে লার্ন ডিবির ভিতরে যে পার্সোনাল টেবিল আছে, টেবিলে ক্লিক করব। এবার কিন্তু আমাদের এখানে ডাটা দেখাচ্ছে, কিন্তু জসিম ইসলাম, জসিম নিকনেম এবং ইমেল অ্যাড্রেস আর স্যালারি ইনসার্ট হয়ে গেল। এটা আইডি 1। এবার যদি আমি আর একটা ডাটা ইনসার্ট করি,
ইনসার্ট ডাটা বাপ্পা সরকার বাপ্পা এবার ইন্টার ইনফরমেশন দিলাম। এইবার দেখি এখানে আমাদের এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমরা পার্সোনালে ক্লিক করে টেবিলে দেখতে পারবো আগে ডাটার সাথে আরেকটা ডাটা অ্যাড হয়ে গেছে। এই যে ডাটা কিন্তু অ্যাড হয়ে গেছে বাপ্পা সরকার। এখানে আইডি কিন্তু 2 হয়ে গেছে, অটো ইনক্রিমেন্ট। অন ছিল 2, এইভাবে 3 4। তাহলে এটা ইনসার্ট হলো কি করে? ইনসার্টের জন্য আমাদের প্রথমে যে ইনসার্ট করার জন্য যে ইন্টারফেসটা সেটা দেখাই, সেটা হচ্ছে ইনসার্ট ডাটার জন্য এই ইন্টারফেসটা। জাস্ট ফার্স্ট নেম লেখা, তারপর একটা টেক্সট বক্স, তারপর একটা বাটন, সাবমিট বাটন। তাহলে এর জন্য কাজ কি? এইচটিএমএল বডির ভেতর বডির ভেতর আমরা একটা ফর্ম নেওয়া হয়েছে। এই ফর্মের ভেতর মেথড দেওয়া হয়েছে পোস্ট, অ্যাকশন দেওয়া হয়েছে ইনসার্ট ডাটা ডট পিএইচপি, অর্থাৎ আরেকটা যে পিএইচপি একটা ফাইল ছিল সেই ফাইলটাকে সে কল করবে, অর্থাৎ ওই ফাইলেই পাঠাবে। এইখানে যে ডাটাগুলো দেওয়া হয়েছে তখন এই ডাটাগুলোকে ওই ফাইলের মাধ্যমে ডাটাবেজে ইনসার্ট করবে। তাহলে ওই ফাইলটা এখানে দেখা যাক, এই যে ইনসার্ট ডাটা পিএইচপি, এইটা হচ্ছে পিএইচপি ফাইল। এখন আমরা প্রথমে দেখি যে কিভাবে আমরা ডাটাগুলোকে দিচ্ছি। ফার্স্ট নেম, ইনপুট টাইপ টেক্সট, নেম ফার্স্ট, অর্থাৎ এই ভেরিয়েবলে, এই ফার্স্ট ভেরিয়েবলে এইখানে টেক্সট টাইপের যে বক্সটা ছিল সেই বক্সে যা রাখবো সেটা এই যে এইখানে যা রাখবো সেই এই ফার্স্ট ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। তারপরে এইখানে যা রাখবো সেটা হচ্ছে লাস্ট এই ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। এইখানে যা রাখবো সেটা নিক নেম এই ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। ইমেল ভেরিয়েবলে অ্যাসাইন হবে। স্যালারি ভেরিয়েবলে অ্যাসাইন হবে। এখন সাবমিট বাটন তৈরি হবে এর জন্য একটা, যে টাইপ সাবমিট দিয়ে সাবমিট বাটন তৈরি হবে এটা। এবং এই যে ইন্টার ইনফরমেশন এই লেখাটার জন্য শুধুমাত্র এই ভ্যালুর পরে এই লেখাটা লিখে দিতে হবে। ইন্টার ইনফরমেশন যা লিখবো সেটা এখানে দেখা যাবে। আর এর কাজ হচ্ছে এই রেফারেন্স দিয়ে জাস্ট index.html ওই পেজে আবার ব্যাক করার জন্য, জাস্ট আর কিছু না। এখন আমরা এটা যখন সাবমিটে ক্লিক করব তখন কাজ হবে মেথডে পোস্ট, অর্থাৎ এই ডাটাটাকে সেন্ড করবে কোথায়? ইনসার্ট ডাটা ডট পিএইচপি। ইনসার্ট ডাটা ডট পিএইচপি এই ফাইলের কাছে সেন্ড করবে। এখন এই ফাইলের কাজ কি সেটা দেখি। এই যে ইনসার্ট ডাটা পিএইচপি এই ফাইলে কি কাজ করছে? এই ফাইলে আমাদের ডাটাবেজে যেহেতু ওই ডাটাটাকে ইনসার্ট করবে, সেহেতু এই ফাইলের ভিতর কিন্তু ওই ডাটাবেজের সার্ভার নেম, তারপর হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ নেম সবকিছু আমরা ভেরিয়েবলে অ্যাসাইন করে দিতে হবে। এইবার ডাটাবেজের সাথে কানেকশনের জন্য আমরা এই ফাংশন ব্যবহার করতে হবে, অর্থাৎ mysqli_connect, এবং তার ভিতরে প্যারামিটার হিসাবে দিতে হবে এই সার্ভারের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেজ নেম সবগুলো দিতে হবে। দেওয়ার পর কানেকশন হয়ে গেল। যদি সব সঠিক না থাকে তাহলে এই কানেকশন ফেইল্ড এই মেসেজটা দেখাবে, এবং সব যদি ওকে থাকে তারপর এই এসকিউএল এর কাজ শুরু হবে। অর্থাৎ এসকিউএল এ কি রাখা হয়েছে? এসকিউএল এ রাখা হয়েছে ইনসার্ট ইনটু পার্সোনাল, অর্থাৎ পার্সোনাল টেবিলে রাখবে ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম, ইমেইল, স্যালারি। এখানে যে পার্সোনালের যে কলামের নাম, সেই কলামের নামগুলোই কিন্তু এখানে লেখা, ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক, ইমেল, স্যালারি। এই কলামের নাম আমরা দেখে আসি। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক, ইমেইল এবং ওই পাশে স্যালারি।
এই যে কলামের নামগুলো কিন্তু এখানে দেওয়া, এই যে এখানে এই কলামের নামগুলো, এবং এরপরে দিব হচ্ছে ভ্যালু। ইনসার্ট ইনটু, প্রথমে ব্র্যাকেটের ভিতর কলামের নামগুলো, তারপর ভ্যালুস। ভ্যালুস তার ভিতরে লিখবো যে ভ্যালুগুলো আগের ফাইল থেকে আসছে সেইগুলা, অর্থাৎ আগের ফাইল থেকে আমাদের কি কি ভ্যালু আনছি সেগুলো দেখি। প্রথমে রাখবো ফার্স্ট নেম, বরাবর রাখবো হচ্ছে ফার্স্ট নেমটা, অর্থাৎ এখানে পজিশন কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে ওই ফার্স্ট ভেরিয়েবলের যে ভ্যালু সেইটা ফার্স্ট নেম এই কলামে রাখবে। তাহলে এর জন্য আমাদের ব্যবহার করতে হবে, আগে যেমন আমরা শুধু পিএইচপি ডাটাবেসের সাথে কানেকশন না সেট করেও আমরা এইভাবে কল করছিলাম, সেই একইভাবে যে $সাইন আন্ডারস্কোর পোস্ট মেথডের মাধ্যমে আনা হয়েছে, এবং পোস্ট হবে ফার্স্টটাকে পোস্ট করবে কোথায়, ডাটাবেজে পোস্ট করবে। তারপরে এই লাস্ট নেম ভেরিয়েবলের জন্য $সাইন আন্ডারস্কোর পোস্ট লাস্ট, অর্থাৎ লাস্ট ভেরিয়েবলে যে ভ্যালু ছিল এর আগের ফাইলে, যেমন এইটা, এই যে এখানে লাস্ট ভেরিয়েবল যেটা ছিল সেটাই কিন্তু এখানে চলে আসবে। নিক এর আগের ফাইলে HTML এ নিক নেম যে ভেরিয়েবলটা, এই যে নিক নেম, এই ভেরিয়েবলে যে ভ্যালু অ্যাসাইন করা হয়েছিল অর্থাৎ টেক্সট বক্সে দেওয়া হয়েছিল সেটাই কিন্তু চলে আসবে, পোস্ট হবে কি ইমেইলে, অর্থাৎ পোস্ট ইমেইল, এই যে ইমেইল কলামে পোস্ট হয়ে যাবে ডাটাবেজের। তারপর স্যালারি, এই স্যালারি কলামে পোস্ট হবে, এবং এইটা রাখা হলো এসকিউএল ভেরিয়েবলে। এটা এখনো কিন্তু এক্সিকিউট হয়নি। কখন এক্সিকিউট হবে, যখন মাইএসকিউএল কোয়েরি এই ফাংশনটা যখন কল করা হবে এবং তার আর্গুমেন্ট হিসাবে যখন কানেকশনের যে ভ্যালু দেওয়া হয়েছে এখানে, এটা আর্গুমেন্ট হিসেবে দিতে হবে, এবং SQL1 অর্থাৎ এই যে কোডটা পুরোটা এটা রাখা হয়েছে যে ভেরিয়েবল এসকিউএল এ, সেই এসকিউএলটাকে ভেরিয়েবলটাকে কল করতে হবে। এটা কিন্তু বিল্ট ইন না, এটা যে কোনো আমরা নাম দিতে পারি, এসকিউএল দিতে হবে, SQL1 2 3 যা খুশি দিতে পারি, সমস্যা হবে না। তাহলে এটা এক্সিকিউট হওয়া মাত্রই কি হবে, ওই ভ্যালুগুলোকে ওই কলাম বরাবর সে প্লেস করে দিবে, এবং তারপরে লেখা দেখাবে থ্যাংক ইউ ইনফরমেশন এন্টার্ড। এখানে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে এখন বলো। আচ্ছা, কারো কি তোমাদের সমস্যা হচ্ছে এখানে বুঝতে? স্যার হাতে কলমে করলে বোঝা যাবে। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছো। আর যদি পরবর্তীতে বুঝতে না পারো, ভিডিওর লেকচারটা পরে দরকার আবার রিপিট করবা, সমস্যা নেই। তাহলে এটা আছে ইনসার্টের জন্য। এর পরবর্তীতে যে কাজগুলো, এগুলো প্রায় সেমই। ইনসার্ট করা হলো, তারপর হচ্ছে যদি আমি বলি সার্চ, একটা ডাটাকে সার্চ করব। সার্চ করার জন্য আমাদের ডাটা আছে আইডি দিয়ে সার্চ করবো, যেহেতু আইডিটাকে কিন্তু ইউনিক, সেহেতু বা প্রাইমারি কি আইডিটা দিয়ে সার্চ করা যায়। যেমন আমরা টু আইডিকে যদি সার্চ করি, যেমন যদি আমরা ভিউ অল ডাটা ফ্রম ডাটাবেস এটা দেখতে চাই, এখানে কিন্তু যত ডাটা থাকবে সবগুলো কিন্তু দেখা দিবে ডাটাবেসে। দুটো ডাটা আছে, দুটোই দেখা যাচ্ছে। ব্যাক টু হোম পেজ, সার্চ ডাটা, এখানে আমরা আইডি টু যদি দেই, তাহলে 2 নাম্বার আইডিতে যার ডাটা আছে তার তথ্যগুলো শো করবে। যেমন এই ফার্স্ট নেম বাপ্পা সরকার, লাস্ট নেম বাপ্পা নিক বাপ্পা সরকার, নিক নেম বাপ্পা। এখানে একটু ভ্যালু হয়ে গেছে, ইমেল অ্যাড্রেস এত, স্যালারি এত, এখানে একটু চেঞ্জ করে দিলেই হবে। এখানে সার্চ এটা, এই যে এখানে একটু ভুল হয়েছে, ফার্স্ট নেম বাপ্পা সরকার, নিক নেম আচ্ছা, এখানে আসলে কি দেখাচ্ছে ওর নেম, এখানে
শুধু ফার্স্ট নেম না, শুধু নেম রাখতে হবে, শুধু নেম দিলেই হবে। এটা তো আমি দুটোই রাখতেছি নেম। এখানে ফার্স্ট নেমও আছে, তার সাথে ডট দিয়ে কনকেটিনেট করা হয়েছে এবং একটা স্পেস দিয়ে লাস্ট নেমটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এইখানে আমরা ভ্যালু দেখতে পাচ্ছি যে ওই 2 নম্বর আইডি। আমি যদি এখানে 1 নম্বরটাকে দেখতে চাই, সার্চ ডাটা 1 নম্বরটাকে দেখতে চাই, তাহলে সার্চ, এই যে জসিম ইসলাম, নিকনেম আছে জসিম, ইমেল অ্যাড্রেস এত, তারপর স্যালারি এত। এগুলো কিন্তু আমরা আইডির উপর সার্চ করতেছি। এখন এটা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা একটু দেখাই। প্রথমে আমরা সার্চের জন্য যেটা দিয়ে আমরা সার্চ ডাটা করতেছি, সেই ফর্মটা ডিজাইনের জন্য জাস্ট এটা যে একটা মেথডে একটা ফর্ম নেওয়া হয়েছে, মেথড পোস্ট, অর্থাৎ পোস্ট করবে অ্যাকশন কাকে কল করবে, সার্চ ডাটা ডট পিএইচপি এই ফাইলটাকে কল করবে। কি ডাটা নিয়ে যাবে সাথে যাবে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, অর্থাৎ এখানে আইডির যে ভ্যালু সেই আইডি ভ্যালুটা নিয়ে চলে যাবে কার কাছে, চলে যাবে হচ্ছে এই সার্চটাকে যেহেতু কল করছে এর কাছে চলে যাবে। এর কাছে সে আগের সব কাজ হুবহু একই রকম সব কানেকশন তৈরি করতে হবে, শুধুমাত্র কুয়েরিটা আলাদা। কুয়েরিটা এসকিউএল এই কুয়েরিতে সিলেক্ট স্টার বলতেছে সবাইকে, যত রোতে যা আছে সবগুলো কলামের এলিমেন্টগুলোকে নিবে, অর্থাৎ তার জন্য নাম টাম যা আছে সব কিছু নেবে ফ্রম পার্সোনাল টেবিল থেকে যার আইডি পোস্ট আইডি, অর্থাৎ যেটা পোস্ট করা হয়েছে। পোস্ট বলতে আগের যে এইচটিএমএল ফাইল থেকে যেটা আনা হয়েছে, যে এখানে যে সার্চ ডাটা ডট এইচটিএমএল, এই যে এইখান থেকে এই আইডির যে ভ্যালুটা আছে দেওয়া হবে, নামটা দেওয়া হবে, অর্থাৎ আইডি ভ্যালু 2 বা 1 যা দিচ্ছি সেটাকে এনে সেটার যদি ইকুয়াল হয়, অর্থাৎ যার সাথে আইডি মিলবে ডাটাবেজের, যার সাথে আইডি মিলবে তার ভ্যালুটাই প্রিন্ট করবে। এবং রেজাল্ট এসকিউএলআই কুয়েরি কানেকশন এসকিউএল। এখন ইফ এসকিউএলআই নাম্বার অফ রোজ, অর্থাৎ নাম্বার, এটা কিন্তু বিল্ট ইন ফাংশন, রেজাল্ট ইজ গ্রেটার দ্যান 0, যদি 0 থেকে বড় হয় রেজাল্টের সংখ্যা, অর্থাৎ এখানে যে রো সিলেক্ট করছে কতগুলো রো সিলেক্ট করবে, যদি আইডি একাধিক আইডি যদি একই জনের মানে একই আইডি যদি একাধিক জনের থাকে তাহলে সে একাধিক জনকে দেখাবে। অথবা যদি আমরা এমন চাই যে কুষ্টিয়া বাড়ি এরকম যারা আছে স্টুডেন্ট তাদের তথ্য দেখাও, তখন তো একটা হবে না, তখন একাধিক জন আসবে। সেক্ষেত্রে অর্থাৎ যদি গ্রেটার দ্যান 0 ধরা হয়েছে, যদি গ্রেটার দ্যান 0 হয় সেটা একটা হতে পারে 5টা হতে পারে। হোয়াইল রো একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে মাইস্কিউএলআই ফেস ASSOC, হ্যাঁ, এটা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। তার রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট যত সংখ্যক পাওয়া যাবে, এই রেজাল্টে যত সংখ্যক রো পাওয়া যাবে সবগুলো হোয়াইল যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, প্রিন্ট করতে থাকবে এইভাবে। যদি একাধিক জন যদি হয়, যদি দেখা যাচ্ছে কুষ্টিয়াতে তো কুষ্টিয়া জেলায় তো একাধিক জন স্টুডেন্ট থাকতে পারে, তখন একাধিক জনের তথ্য প্রিন্ট করবে। আর যদি একটা থাকে সেই একটা প্রিন্ট করে বেরিয়ে যাবে। আর যদি কোনো রোই যদি না পায়, অর্থাৎ এখানে যদি রেজাল্ট যদি না পায়, এখানে যদি ভ্যালু 0 হয় তখন বলবে 0 রেজাল্ট, তারপরে লাস্টে এটা জাস্ট এটা পরের ব্যাকে যাওয়ার জন্য। তাহলে এইখানে বুঝতে কি কারো সমস্যা? জাস্ট ডাটা পড়ার জন্য মাইস্কিউএলআই কুয়েরি কানেকশন এসকিউএল। এখন এখানে ইফ এসকিউএলআই নাম্বার আন্ডারস্কোর রোজ রেজাল্ট, এই রেজাল্টটা যদি এটা যদি 0 থেকে বড় হয় তাহলে এই হোয়াইলের কাজ করবে, হোয়াইলে একটা রো থাকলে একটা রো প্রিন্ট করবে, দুটো রো প্রিন্ট করবে, এইভাবে প্রিন্ট করতে থাকবে। তাহলে মোটামুটি আমি এই কোডগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। আর আমি কাল পরশুদিন তোমাদের ক্লাস নেব, ক্লাস নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে সেদিন তারা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে। তাহলে এইখানে আবার যদি ডিলিট করতে চাই, ডিলিট ডাটা আমি চাচ্ছি যে 1 নম্বর রো এর ডাটা ডিলিট করবে, 1 নম্বর আইডির ইন্টার ডাটা ডিলিটেড। এখন দেখি আমাদের ডাটাবেজ ডাটা আছে কিনা, এখানে এখনো আছে, রিফ্রেশ করলে তারপরে থাকবে না। এখন এই যে পার্সোনাল
দেখো 1 নম্বর ডাটাটা, এই যে 1 নম্বর আইডির ডাটাটা কিন্তু আর নাই, এখানে কিন্তু দুটো ডাটা ছিল, এখন আইডি 2 আছে, আইডি 1 আর নাই, ওটা ডিলিট হয়ে গেছে। তাহলে এটার জন্য কি কাজ, এটার জন্য জাস্ট খেয়াল করো, এই এই যে দুটো ফাইল আছে, একটা পিএইচপি একটা এইচটিএমএল, উপরটা এইচটিএমএল ফাইল, এটার মাধ্যমে জাস্ট আমাদের আইডিটা নিব, যে কত আইডির ভ্যালু। একটা ফর্ম ডিজাইন করছি, ফর্মে কল করবে ডিলিট ডাটা ডট পিএইচপি, এই ফাইলটাকে কল করবে এবং আইডি ভ্যালুটা নিয়ে যাবে। যখন সাবমিটটা ক্লিক করবে, সাবমিটে যাওয়ার পর এই ডিলিট ডাটা এর ভিতর কি কাজ করবে, এর ভিতর কোয়েরি অপারেশন চালাবে, অর্থাৎ সব তো আগের তো একই, জাস্ট এসকিউএল অপারেশনটা আলাদা। এখানে ডিলিট ফ্রম পার্সোনাল টেবিল থেকে ডিলিট করবে, হোয়ার যেখানে আইডি ইকুয়াল টু পোস্ট আইডি। এখন তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এসকিউএল প্রোগ্রামিংটা শিখতে হবে ভালো করে। এসকিউএল এ বিভিন্ন ধরনের অপারেশন আছে ডাটা নিয়ে, যেমন ডিলিট, ইনসার্ট, আপডেট, তারপর হচ্ছে মার্জ, শর্টিং করা ডাটা, হ্যাঁ, এইসব অপারেশনগুলো আছে। এগুলো তোমাদের এসকিউএল এর কোড শিখতে হবে এর জন্য। যদিও তোমাদের ডাটাবেজ নাই, তারপর তোমাদের এই পিএইচপি শিখতে গেলে ডাটাবেজ কিন্তু শেখা দরকার। ডাটাবেজ তোমার কোর্স আছে 3rd ইয়ার আছে তোমাদের। তাহলে এইটার কাজ হচ্ছে ডিলিট করবে যার আইডির সাথে পোস্ট আইডি, অর্থাৎ যে আইডিটা দেওয়া হয়েছিল আগে এইচটিএমএল ফাইলে সেটার সাথে ম্যাচ করবে ডাটাবেজের, সেটা ডিলিট করবে। অর্থাৎ মাইএসকিউএল কুয়েরি কানেকশন এসকিউএল, অর্থাৎ এর মাধ্যমে আমাদের কাজটা অর্থাৎ ওই ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে মোটামুটি এই পর্যন্তই। এখন তোমরা এগুলো দেখো, আমি সফট কপিগুলো তোমাদের সেন্ড করে দিব, আর এইগুলো তোমরা লোকাল সার্ভারে টেস্ট করে দেখো। আর কুয়েরি এসকিউএল এর বিভিন্ন ধরনের কুয়েরি আছে, এগুলো নেটে সার্চ দিয়ে অনেক কুয়েরি ল্যাঙ্গুয়েজ মানে অনেক কুয়েরি হেল্প পাবা, যে কি কি কুয়েরির মাধ্যমে কি কাজ করা যায় এসকিউএল এর, সেগুলো জাস্ট এইখানে বসায় দিলেই কাজ হয়ে যাবে কিন্তু। তাহলে আজকে